ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এসডিজি ইয়ুথ সামিটটা আমরা গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিটটা আমরা করছি হলো গিয়ে আমরা এই সময়ে এসে আসলে বাংলাদেশে করছি, কিন্তু সবাই তো আসলে গ্লোবাল কমিউনিটির পার্ট। সো গ্লোবাল কমিউনিটির পার্ট হিসেবে আমরা বাংলাদেশিরা হলো এই গ্লোবের অংশ। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে 2015 সালে যে এসডিজি অ্যাডাপ্টেশন হয়েছে জাতিসংঘে, তো জাতিসংঘের এই অ্যাডাপ্টেশন থেকে আমরা বাংলাদেশেও এটাকে অ্যাডাপ্ট করেছি। তো বাংলাদেশে যখন অ্যাডাপ্ট করছি, এখানে দেখবেন যে 17টি গোল যে রয়েছে, প্রত্যেকটা গোলে হলো ইয়ুথকে হলো এমফাসাইজ দেওয়া হয়েছে স্পেশালি ইয়ুথদের কয়েকটা সেগমেন্টে। এখন যদি দেখি যে আমরা কি বলে এডুকেশন, এমপ্লয়মেন্ট, ট্রেনিং, স্কিল এবং পাশাপাশি ক্লাইমেট চেঞ্জ, একটা লিভেবল সিটি, লিভেবল গ্লোব, লিভেবল কমিউনিটি তৈরি করা, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা আসলে একটি সময় উপযোগী উদ্যোগ আমাদের কাছে। কারণ বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে রয়েছে এবং ইয়ুথরাই হলো তার মূল ফোকাস, যেখানে প্রায় 5,30,00,000 আমাদের তরুণ জনগোষ্ঠী। এই তরুণ জনগোষ্ঠীকে কিভাবে আমরা এসডিজির সাথে অ্যালাইন করতে পারি এবং এনগেজ করতে পারি। তো এই এনগেজমেন্টের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তরুণের আসলে ফোকাসগুলো কিসের? তরুণের ফোকাস হলো গিয়ে এডুকেশন, এমপ্লয়মেন্ট এবং হলো গিয়ে তার হলো এন্টারপ্রেনারশিপ, নিজে উদ্যোক্তা হয়ে আরও অনেক বেশি এমপ্লয়মেন্ট তৈরি করবে। এবং পাশাপাশি হলো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং এনভায়রনমেন্টের জায়গা থেকে, ক্লাইমেটের জায়গা থেকে সে সচেতন হবে এবং তার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে সে হলো কাজ করবে কমিউনিটিতে। সো কমিউনিটিতে কাজ করা এবং এইখানে যে অ্যাডাপ্টেশনটা তৈরি হবে, এইখানে যে রেজুলেশনটা আসবে, সেটা নিয়ে তারা কমিউনিটিতে কাজ করবে, কমিউনিটিতে কথা বলবে। এবং আমরা এসডিজি 2030 সালে শেষ হচ্ছে, তার মানে আমরা এখন প্রায় আর মাত্র 6 বছরের মতো আমাদের এই এসডিজিটা আমাদের হাতে আছে। এবং আমরা কোন কোন জায়গায় অ্যাচিভ করব, সেখানে ইয়ুথদেরকে কোথায় এনগেজ করব। এখন ইয়ুথদের ভয়েসটাই আসলে এখানে আসা উচিত। যেমন হলো কি আপনি দেখেন এই গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট করে আমরা এই রেজুলেশনটাকে নিয়ে যাব হলো গিয়ে ব্যাংককে, যে সামিট হবে এপিএসডি, ওইখানে এই রেজুলেশনটা সেখানে অ্যাডাপ্টেশন হয় এবং রেজুলেশনের ভিত্তিতে বাংলাদেশের ভয়েসটাকে সেখানে তুলে ধরা হয়। এখন আমি যদি দেখি যে এডুকেশন পার্টে আমরা এডুকেশন নিয়ে হলো সরকার কনসার্ন, গ্লোবালি কনসার্ন, কিন্তু এখানে এডুকেশনে গ্লোবালি যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, আমরা কতটুকু কোয়ালিটি এনশিওর করতে পারতেছি ইয়ুথদের এডুকেশনের জন্য, বা তার জন্য কতটুকু এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করতেছি। এখন সেখানে এডুকেশনের পার্টে ক্লাইমেটকে কীভাবে অ্যাডাপ্ট করা যায়, ক্লাইমেট পার্টটুকু বা এনভায়রনমেন্ট পার্টটুকু যদি হলো গিয়ে আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে একজন তরুণ সে শিক্ষারত অবস্থা থেকেই সে এটার বিষয়ে সচেতন হবে, এই বিষয়ে নলেজ নিবে এবং হলো সে এনভায়রনমেন্ট, ক্লাইমেট, সে হলো গিয়ে অ্যাডাপ্টেশনটা সে করবে এবং হলো ক্লাইমেট রিলেটেড যত বিষয় থাকে সেইখানে সে হলো কনসার্ন থাকবে। এটা একটা পার্ট। এবং এই কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে তার নিজের ক্যারিয়ার তৈরি করবে এবং ক্যারিয়ারে সে কোন পাথে যাবে সেইটা। এবং বাংলাদেশে যদি দেখি যে আসলে আমাদের প্রচুর ছেলেমেয়ে গ্র্যাজুয়েশন করছে, পোস্ট গ্র্যাজুয়েশন করতে, কিন্তু সেক্টর স্পেসিফিক এডুকেশনটা আসলে কোথায়, বা এখানে কোয়ালিটি এডুকেশনটা বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কতটুকু এডুকেশন আমরা মানে সরকার দিতে পারতেছে, এবং পাশাপাশি হলো গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বা ন্যাশনাল ইউনিভার্সিটি এত স্টুডেন্ট তাদেরকে কিভাবে দিচ্ছে, সেই জায়গাটা হলো গিয়ে এনশিওর করা। এটা একটা জায়গা। আরেকটা হলো গিয়ে যে এডুকেশনের প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখি যে মাদ্রাসা রয়েছে, এইখানে আমাদের হলো গিয়ে ভোকেশনাল রয়েছে, অ্যালাইনমেন্টটা এখানে জরুরি। আরেকটা হলো টেকনিক্যাল এক্সপার্টাইজ তৈরি করা। আমরা দেখি যে বর্তমান সময়ে যে কর্মসংস্থান, কারণ এডুকেশনের পরে তুই ওটা কর্মসংস্থানে যাবে, কর্মসংস্থানে যাওয়ার ক্ষেত্রে একটা বড় জায়গায় হলো গিয়ে তার টেকনিক্যাল এক্সপার্টাইজ এবং হলো গিয়ে স্পেশালাইজেশনটা প্রয়োজন হয়। সো স্পেশালাইজ জায়গাটা প্রয়োজন হওয়ার ক্ষেত্রে সেই জায়গায় আসলে কনসার্ন দেওয়া দরকার, যে টেকনিক্যাল জায়গাগুলো। এরপরের যে জায়গাটা এমপ্লয়মেন্টে সেক্টর ওয়াইজ আরও বেশি প্রাইভেট সেক্টরকে এনগেজ করা, এবং প্রাইভেট সেক্টর যদি এনগেজড হয় তাহলে ইয়ুথরা ওইখানে স্পেশালাইজড এডুকেশনের ভিত্তিতে তারা আবার হলো এমপ্লয়মেন্টে যাবে। এখন এমপ্লয়মেন্টে যাওয়ার পরে তার আসলে স্কিল প্রয়োজন। সো স্কিল বেসড এডুকেশনটা আমরা
এখানে এনশিওর করতে পারি, সেটা হবে ক্লাইমেট ফ্রেন্ডলি, ক্লাইমেট কো বেনিফিট, সেটা এখানে এনশিওর করা। তারপরে যেটা আছে সেটা হলো যে অন্টারপ্রেনারশিপ একটা বড় জায়গা, ইনোভেশন। সো ইউথদেরকে অনেক বেশি ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করা উচিত। যত বেশি ইনোভেশন এবং ইনোভেটিভ আইডিয়া অন্টারপ্রেনারশিপে থাকবে, সেটা কতটুকু সহজতর করা একটা স্টুডেন্ট বা ইউথের ইনোভেশনের ক্ষেত্রে বা অন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে বড় জায়গা হলো তার একটা লিগ্যাল এন্টিটি, লিগ্যাল অথরিটি। আমি যদি দেখি যে কর্মসংস্থান ব্যাংক, সে আসলে ইউথদেরকে ফ্যাসিলিটেট করে থ্রু ফান্ড। একটা ফিনান্সিয়াল ক্রাইসিস ইউথদের থাকে যে কিনা সেটার জন্য কোনো প্রজেক্ট রান করতে পারে না। সো এই ফাইন্যান্সটা কীভাবে সহজতর করা যায়, যে তার লিগ্যাল জায়গা, তার কতটুকু হলো গিয়ে সঞ্চয় থাকতে হবে, তার এই ধরনের সিকিউরিটি থাকতে হবে, এত কিছু যদি দেওয়া হয় একটা তরুণ, তাহলে হলো অন্টারপ্রেনারশিপের দিকে যেতে পারবে না। তো অন্টারপ্রেনারশিপকে যদি আমরা প্রমোট করতে চাই, তাহলে হলো সেইখানে এই সুযোগটা দেয়। এবং পাশাপাশি অন্টারপ্রেনারশিপ যে করবে, তাহলে হলো গিয়ে গ্রিনারি এবং হলো ক্লাইমেট ফ্রেন্ডলি অন্টারপ্রেনারশিপ হতে হবে, ক্লাইমেট বেনিফিটেড অন্টারপ্রেনারশিপ হতে হবে। তাহলে দেখা যাবে যে যে ধরনেরই ইনোভেশন এবং এমপ্লয়মেন্টের সুযোগ দিবে তরুণরা, তরুণদের এই উদ্যোগের মাধ্যমে সেখানে তাদেরকে হলো গিয়ে এই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করা দরকার। থার্ড হলো গিয়ে যে দেখি একটা বড় জায়গায় মাইগ্রেটেড হচ্ছে তরুণরা ফর এডুকেশন, যে সে হয়তো চাকরি করবে না, সে হয়তো অন্টারপ্রেনার হবে না, বাট সে বিদেশে যে পড়াশোনা করতে চায়। এখন পড়াশোনার সেই সেক্টরটা এবং তাদের ফ্যাসিলিটিটা এনশিওর করা গভর্নমেন্টের একটা কাজের জায়গা। গভর্নমেন্ট সেখানে ফ্যাসিলিটি দিবে, যে ঠিক আছে জিনিসটা সহজতর করা, অ্যাপ্লিকেশনগুলো বা যেখানে দেখা যায় এক ধরনের ফান্ডিং ডিপোজিট করতে হয়, সেটাকে সহজতর করা। বা অ্যাপ্লিকেশনের সময় অনেক সময় দেখা যায় যে তাকে বাইরে যেতে হয়, ঢাকায় অনেক ধরনের অ্যাম্বাসি নেই, সেই অ্যাম্বাসি এস্টাবলিশমেন্টগুলো হলে এই হ্যাসেলটা কমে যায়। এবং সে বাইরে যাওয়ার পরে তার ওইখানে যে হলো লোকাল মিশন আছে, তারা তাদেরকে ফ্যাসিলিটেট কীভাবে করছে, কতটুকু সহজতর করছে, সেটা বাইলেটারাল ডিসিশন, বাইলেটারাল ডিপ্লোমেসির মাধ্যমে তৈরি হয়। এইটা একটা জায়গা হলো গিয়ে তাদের এই প্রসেসটাকে। এবং পরবর্তী যে ধাপটা, সেটা হলো ক্লাইমেট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা আলাপ করছি। এখন একটা বড় জায়গা দেখি যে আমাদের রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হচ্ছে। সো রিনিউয়েবল এনার্জির জায়গা বাংলাদেশে কতটুকু ফ্যাসিলিটিস প্রোভাইড করা যাচ্ছে। আমরা যদি দেখি যে পার্সেন্টেজ হয়তো মাত্র 3%-এর মতো সব কিছু মিলে রিনিউয়েবল এনার্জি হচ্ছে। যদি সেটা না হয় ফসিল ফুয়েলের দিকে যায়, কয়লা ভিত্তিক বা হলো গিয়ে এই ধরনের যে পাওয়ার প্ল্যান্ট বা হলো এলএনজি ভিত্তিক যে বিষয়গুলো হচ্ছে, সেটা কিন্তু ক্লাইমেট ফ্রেন্ডলি না। তার মানে আমরা হলো প্রত্যেক সময় প্রতিনিয়ত আমরা হলো এই ক্লাইমেটের উপরে হলো ইম্প্যাক্ট হয়েছি। সো এই টোটাল এই 6 কোটি তরুণ জনগোষ্ঠী তো এক সময় হলো গিয়ে পলিসি মেক করবে, তরুণ এই জনগোষ্ঠী এক সময় হয়তো এমপ্লয়মেন্টের জায়গা তৈরি করবে। সেটা যদি করতে হয়, তাদেরকে এই বিষয়ে নলেজ প্রোভাইড করা। এবং রিনিউয়েবল এনার্জি একটা বড় সেক্টর, সেখানে আসলে এইটার বিষয়ে অন্টারপ্রেনারশিপ কীভাবে আমরা ডেভেলপ করতে পারি তরুণদেরকে। এখন রিনিউয়েবল এনার্জি বাংলাদেশের সুযোগ কতটুকু, যে আমরা আসলে উইন্ডে যাব না আমরা হলো গিয়ে সোলারে যাব। এখন সোলার যদি হয়, সেই ক্ষেত্রে সোলারে দেখা যায় যে বড় ধরনের একটা বিষয়, ল্যান্ডের একটা বিষয় থাকে। সো ল্যান্ডকে আমরা মানে এগ্রিকালচারাল ল্যান্ডকে ক্ষতি না করে আমরা কিভাবে আসলে হলো সোলার পাওয়ার প্ল্যান্টে যেতে পারি এবং রিনিউয়েবল এনার্জি আসতে পারে, সেখানে প্রাইভেট সেক্টরের একটা এনগেজমেন্ট প্রয়োজন। এখন দেখা যায় যে এই সোলার সিস্টেমের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক্যাল বিষয় আছে, যেখানে বড় ধরনের এমপ্লয়মেন্টের সুযোগ আছে। তরুণরা হয়তো ছোটো ছোটো ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে তারা নিজের অন্টারপ্রেনার হতে পারে এবং হলো আপনার এই রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করতে পারে। এখন গ্লোবালি যদি দেখি যে আসলে এখন রিনিউয়েবল এনার্জির নিয়ে সবাই কথা বলছে, এই যে তরুণ জনগোষ্ঠী আমাদের 2018 সালে জিইডি একটা রিপোর্টে দেখা যায় যে এখানে একটা নতুন টার্মিনোলজি ইউজ হয়েছে, নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং। যে সকল তরুণ জনগোষ্ঠী আছে, এটা সংখ্যা মাঝখানে কোভিডের একটা টাইম পিরিয়ড গেছে, যেখানে আমরা দেখেছি রিসার্চে এবং হলো গিয়ে ডেটাতে, যেটা প্রায় 1,80,00,000 তরুণ জনগোষ্ঠী আছে যারা কিনা নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট ও ট্রেনিংয়ের মধ্যে নেই। তাদেরকে কিভাবে এনগেজ করা যায় এখানে? যদি তাদেরকে এনগেজ আমরা না করতে পারি, তাহলে কিন্তু ওই যেটা আছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, সেটার মধ্যে পড়ে যাচ্ছে। এই 1,80,00,000 তরুণ জনগোষ্ঠীকে ফ্যাসিলিটেট করা, তার মানে হলো ইকোনমিক্যালি কীভাবে এনগেজ করতে পারি। 1,80,00,000 তরুণের মধ্যে হলো গিয়ে প্রায় কি বলেন 90%ই ফিমেল, যারা কিনা রুরাল এরিয়াতে থাকে। সো এই রুরাল এরিয়াতে যে সকল তরুণরা বা নারীরা আছে,
তারা আসলে ইকোনমিতে কোনো ধরনের কন্ট্রিবিউশন করতেছে না। তারা হয়তো ফ্যামিলি হাউস হোল্ড ওয়ার্ক করতেছে, সেটা আসলে ফর্মাল ইকোনমিতে সেটা আসতেছে না। সেটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, এবং যারা কিনা হলো কি এই 1,80,00,000 তরুণ, তার মধ্যে হলো 90% ফিমেল, যারা হলো এই নিট জনগোষ্ঠী, তাদেরকে ইকোনমিক্যালি এনগেজ করতে হবে। যদি আমরা ইকোনমিক্যালি এনগেজ করতে পারি, দেখা যাবে যে এসডিজির যে 8.6.1 যে হলো গিয়ে ক্লসটা আছে, সেখানে এই নিট জনগোষ্ঠীর কথা বলা হয়েছে। তার মানে হলো তাদেরকে, যারা এডুকেশন থেকে ড্রপড আউট, তাদেরকে একটা স্কেল ল্যাডারে নিয়ে যাওয়া উচিত, এবং তাদেরকে হলো ভোকেশনাল ট্রেনিং দিয়ে এসএসসি সার্টিফিকেট দিলে তারা একটা স্কিল ল্যাডারে যাবে। এবং কিছু হলো গিয়ে বর্তমান সময়ে যেমন যুব উন্নয়ন অধিদপ্তর প্রায় 83টা ট্রেডে হলো ট্রেনিং দিয়ে থাকে, কিন্তু এই ট্রেডগুলো কতটুকু সময় উপযোগী, বা কিছু ট্রেড আছে যেগুলো আসলে দরকার। যেমন বাংলাদেশ হলো গিয়ে তার 60% প্রায় হলো অ্যাগ্রোবেস, কিন্তু অ্যাগ্রোবেস কতটুকু টেকনোলজি নির্ভর। আমরা এখন কথা বলতেছি হলো গিয়ে এআই এর কথা বলতেছি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলতেছি, কিন্তু এটা কি আসলে আমার রুরাল লেভেলে যেই তরুণটা কুড়িগ্রামে রৌমারিতে বসবাস করে তার কাছে কি পৌঁছাচ্ছে কিনা? সো এই টেকনোলজিকে আরও বেশি অ্যাডভান্সমেন্ট করে এই তরুণদেরকে এই প্রসেসের মধ্যে নিয়ে আসা, এবং এই 1,80,00,000 তরুণকে আমার এই এডুকেশন, এমপ্লয়মেন্ট এবং হলো গিয়ে ট্রেনিং, অন্টারপ্রেনারশিপ ফ্যাসিলিটিস দিয়ে তাদেরকে হলো গিয়ে এসডিজি যে 8.6.1 সেটাকে বাস্তবায়ন করে। এবং আরেকটা বড় বিষয় যদি দেখি যে হলো গিয়ে ডিসেন্ট ওয়ার্কের কথা বলা হয় এসডিজিতে। সো ডিসেন্ট ওয়ার্কই আসলে আমরা সরকারের জায়গা থেকে বা প্রাইভেট সেক্টর সেটাকে কি দিতে পারছে কিনা, সেইটাও সরকারকে আসলে মাথায় রেখে এই ইয়তদেরকে ফেসিলিটেট করতে হবে। যদি এগুলো করা যায়, তখন হলো গিয়ে আমরা এই 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 নো লিভিং নো ওয়ান বিহাইন্ডকে আসলে ওইটা একদম কী বলে ফ্রন্টে নিয়ে আসতে পারবো, এবং তাদেরকে এক্স্যাক্টলি যে এসডিজির যে হলো গিয়ে মোটো, সেইখানে আমরা বাস্তবায়নে যে নিয়ে দিতে পারবো। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা এই যে গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট হচ্ছে, সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। ইয়ুথরা এখানে আসলে তাদের চাওয়া পাওয়া একটা বড় জায়গায় থাকে যে ইয়ুথদেরকে পলিসি মেকিংয়ে ইনভলভ করা হয় না। সো ইয়ুথদেরকে পলিসি মেকিংয়ে ইনভলভ করার একটা প্রক্রিয়া, এই পলিসি রিকমেন্ডেশনগুলো দেয়া এবং হলো গভর্নমেন্টকে এগুলো সাবমিট করা, যাতে করে তারা এগুলোকে মনে করে যে ইয়ুথ ভয়েস, এবং এই ইয়ুথরা এই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে এবং এই ধরনের পরিবর্তন তারা পলিসিতে চায়, যাতে করে হলো গিয়ে এসডিজির বাস্তবায়ন সম্ভবপর হবে বলে আমার কাছে মনে হয়।